স্বাধীনতার সঙ্গে স্বাধীনতার মহারথীরা যদি বলা যায়, স্বাধীনতা যোদ্ধার মহারথীরা তারা প্রায় সবাইকারই সংস্পর্শ এই আমাদের মাটিতে হয়েছে সোদপুরে। তার মধ্যে মহাত্মা গান্ধীকে কেন্দ্র করেই সব হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, প্রতিষ্ঠানটি তৈরি করেন মনীষী বলেন, সেই সময় তিনি মাইনে পেতেন মাসে 1500 টাকা। এটা 1922-23 সালের কথা। কে আসেনি, তো সেই রকম স্বাধীনতার সঙ্গে আরেকটি সম্পর্ক এই খাদি প্রতিষ্ঠানের বলা যায়। এই গান্ধীজির যে গঠনমূলক কাজ, সেই কাজেরও এটা একটা সেন্টার ছিল এবং এর সঙ্গে পূর্ববঙ্গের অনেকগুলো জায়গাতে বিস্তৃত ছিল। বসে আছে তার পাশের ঘরে, লাইব্রেরি ঘরে এই মিটিংটা হয়েছিল। এইখান থেকে গান্ধীজি 1946 সালে তিনি গিয়েছিলেন নোয়াখালীতে। আবার 1947 সালে যখন নোয়াখালীতে আবার বাংলার পরিস্থিতি উদ্ভব হলো, উনি 1947 সালে। নমস্কার, এখানে উপস্থিত যারা আছেন, এটা সত্যিই সৌভাগ্য যে যেখানে মহাত্মা গান্ধীজি অনেকদিন সবার এসছেন এবং শেষবার হয়তো 2 মাসের মতো ছিলেন, এবং গান্ধীজি এখানে নিজের দ্বিতীয় বাড়ি বলতেন। যখন আমাদের দেশ ভাগ হয়, দেশ ভাগের সমসাময়িক যে সমস্ত সমস্যাগুলো আসে, এই সমস্ত জায়গায় কর্মকাণ্ডগুলো এখান থেকে উনি পরিচালনা করতেন। এবং এমন কোনো সেই সময়কার স্বাধীনতা সংগ্রামী প্রথম সারির যারা ছিলেন, জওয়াহরলাল নেহরু, নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে এবং আব্দুল গফর খান, উনিও এসেছিলেন। প্রত্যেকেই এসছেন এখানে। গান্ধীজি যেহেতু এখানে থাকতেন, গান্ধীজি ওনার সাথে আলোচনা করবার জন্য। আর গান্ধীজির যেই আদর্শ ছিল যে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আবার ব্রিটিশ শাসনের পূর্বাবস্থায় ফিরে যেতে গেলে
আমাদের যে কুটির শিল্প, এখানে মৌমাছি পালন, আমাদের ডেয়ারি, ভাবনা কিন্তু আমার মনে হয় এখানে একদম দুজনের ভাবনার মধ্যে এতটুকু পার্থক্য নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা ৭৫ বছর হলো অনেকটা এগিয়ে এসেছি। গান্ধীজির আদর্শ থেকে মন্ত্রণা নিয়ে ভারতবর্ষ অনেকটা এগিয়েছে। তার পরবর্তীতে আমাদের জেনে রাখা ভালো, গান্ধীজি কিছুটা হলেও এই শিল্প, যে শিল্প আমাদের ভারতবর্ষের পরবর্তীকালে বা বিশ্বকে দ্বারা অনেকটা এগিয়ে নিয়ে যায়, তার একদম পরিবর্তী নাম। আমি আশা করব যে আগামীতে ভারতবর্ষ আরও বিশ্বের প্রথম সারির যে দেশগুলো, ডেভেলপ কান্ট্রিজ, নেশনস যেগুলো আছে, তাদের মধ্যে ভারতবর্ষ যাবে। এবং ভারতবর্ষের যে সবচেয়ে বড় ভুল, সকলকে তো আপন করে নেয়। আগে এক সময় ছিল, আপনি ইন্দোচীন থেকে শুরু করে আপনি ইভেন ইউরোপিয়ান যে সমস্ত দেশ আছে সেখানেও থ্রু আরব হয়ে ভারতবর্ষে অনেক কিছুই সেখানে পৌঁছত। সেই জায়গাটা আবার ভারতবর্ষ বেশি ভালো হবে। তাহলে আমরা যাই করে দিই না, কিন্তু আবার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ থেকে আবার 5 বছর 10 বছর বাদে আবার ঘুরে মানে বিস্মরণের মধ্যে চলে যাবে। এমনিতেই বাঙালিকে বলা হয় ইতিহাস বিস্মৃত জাতি। আমরা সেই জায়গাটা যেন না যাই, সেই প্রচেষ্টা অন্তত আমরা যারা সোদপুরের আশেপাশে রয়েছি, আমরা যারা ব্যারাকপুরের বাসিন্দা রয়েছি, অন্য জায়গার লোক খুব হয়তো গুরুত্ব বুঝতে পারবে না, কিন্তু আমরা যারা আশেপাশে থাকি আমরা অন্তত সেই শপথ নেই যে আমরা এই ঐতিহ্যকে, এই সোদপুর যে খাদি আশ্রম, সেই ঐতিহ্যকে রক্ষা করে। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, ভীষণ হাওয়া। সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। আমার গলাতে কিছু ঢুকেছে। আমি শুরু করছি। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, ভীষণ হাওয়া। সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দিনের মুক্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহার নাই। মধ্যরাত্রির আর বেশি নেই, প্রহরের ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়, শিয়রের কাছে সে মৃত্যু বিমর্ষ বোধ করে। কন্ডেন্স সেলে বসে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখছেন, মা, তোমার প্রদ্যুৎ কি কখনো মরতে পারে? আর চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যুৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে ভবানী ভট্টাচার্য পোস্ট কার্ডে অতি দ্রুত লিখছিল তার ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেওয়াল, অন্ধকার বাংময় হয়। সূর্য সেন পাঠালেন তাঁর শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনার স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথম এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। আর সব স্বপ্ন মনে না, অমরত্বের নাম হয় অমরত্ব। ভবেশবাবু, আমার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা কৃতি সন্তান ডক্টর শেখর শেঠ এবং অরুণাবাবু যেখানে শেষ করেছেন, তারপরে নতুন করে কথা বলা হয় না এবং মাইকটা যখন বেরিয়েছেন একটু বলি। আমি ছাত্রদের আজকে একটা কথা বলছিলাম যে তোমরা স্বামীজি একটা কথা বলে, স্বামীজি অনেক মানি দিয়েছেন, অনেক
আমাদের জন্য আদর্শ রেখে গেছেন ছোট্ট একটা কথা, বি অ্যান্ড মি, হও এবং করো। হও বলে প্রকৃত মানুষত্ব মনুষ্যত্ব উত্তীর্ণ করো। আমি যখন বিবাহ বন্ধনে যাই তখন খালি সেবে, কিন্তু আমার ছোটোর থেকে খালির প্রতি আমার একটা আলাদা একটা ইয়ে আছে, যেহেতু আমার বাবা এখানে আসছে, আমার একটা নিজস্ব ভালোবাসা আছে। আমি নিজে চাকরি করি, আমি এখানে কোনো বেতন পাই না, আমার একটা আফসোস শুধুমাত্র আমার জীবন দশা দেখে যাও। এখানে প্রচুর ট্রেনিং হতো। পিছনে যে বিল্ডিংয়ের কথাটা কিছুক্ষণ আগে বলছিলেন, ওই বিল্ডিংয়ে সেন্ট্রাল টেক্সটাইল ডিপার্টমেন্টে আজকে বানিয়াটির এই খাদি আজকের এটা হেরিটেজ প্লেস হিসেবে ঘোষিত হয়েছে তা নয়, সে কথা জানে ইউনেস্কো, ইউনাইটেড নেশন কালচারাল সোশ্যাল অ্যান্ড এডুকেশন যে অর্গানাইজেশন, সেই ইউনেস্কো এটাকে হেরিটেজ প্লেস হিসাবে তাদের তালিকায়, বিশ্বের তালিকায় কিন্তু আমাদের এই বানিয়াটি খাদি ভবনের নাম উঠেছে ইউনেস্কোতে, তাই তো? সে কথা ইউনেস্কোর তালিকাতেও কিন্তু বানিয়াটি এই খাদি ভবনের নাম উঠেছে। এটা অত্যন্ত গর্বের। মহকুমা শাসকের আছেন স্যারের কাছে আমরা অনুরোধ করবো, স্যার আপনার দিক থেকে দেখুন, আর আমার দিক থেকে যেটুকু করণীয় সেটুকু আমি সার্বিকভাবে আপনাকে সহযোগিতা করবো। আপনি একটু উপর লেভেলে দেখে এটাকে যদি সত্যি হেরিটেজের মর্যাদা দেওয়া যায়, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। আর দাদা যেটা বললেন যে আমাদের বিধায়ক সাহেব কিন্তু তিনি আসার কথা, আসবেন হয়তো অনলিয়ায় ব্যস্ত, বিধায়ক সাহেব কিন্তু দীর্ঘদিন এটা নিয়ে ভাবনা চিন্তা করছেন এবং অনেকটা এগিয়েছেন, এবং তারই নির্দেশে, তারই অনুপ্রেরণায় আমরা ইতিমধ্যে একটা ডিপিআর করে স্যারের কাছে জমা দিয়েছি। স্যার সেটা জানেন এবং স্যারকে অনুরোধ করবো ওটা যাতে তাড়াতাড়ি হয়, তাহলে কিছুটা সংস্কারের কাজ আমরা করতে পারবো। এবং বিধায়ক সাহেব আমাকে বারবার অনুপ্রাণিত করেছেন, তাগিদা দিয়েছেন যে তুমি যাও এসডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করো, এবং আমি গেছি, যোগাযোগ করছি। দেখা যাক যদি ওই আর্থিক সাহায্যটাও আমরা পাই, তাহলে আপাতত কিছুটা সংস্কার এটাকে করতে পারবো। সবাইকে নমস্কার। মনীষীদের পদধূলি ধন্য এই অঞ্চল, পানিহাটি এমনিতেই সমৃদ্ধ উৎকৃষ্ট অঞ্চল, আর এই জায়গায় প্রতিষ্ঠান তো ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে পুণ্যের জায়গা। আমি মেয়েদের কথাই বলব। কবি শঙ্খ ঘোষ লিখেছেন কবিতা বীরাঙ্গনা। স্বাধীনতা দিন নয় একদিন, বহুদিন জোড়া সে ইতিহাস, বয়ে বয়ে এসে পরাধীন দেশে কোটি জনতার মেটালো আশ। সেই ইতিহাসে কত লেগে আছে মেয়েদের কাছে মোদের দিন, তা যদি কখনো ভুলে যায় কেউ, মনে হবে তবে দিনাতি দিন। বিপ্লবী দল লুঠে নিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার, সে দলে কে ছিল? সত্য যুবতী ছিল প্রীতিলতা ওয়াদ্দেদার। বিনয় বাদল দীনেশ তো জানো কি তোমরা কে বীণা দাস? শৃঙ্খলে তুলে ঝঙ্কার যিনি জ্বালিয়েছিলেন ঝোড়ো বাতাস। সমাবর্তন, হাতে পিস্তল, তার মুখোমুখি গভর্নর। নিশানা যদিও ব্যর্থ, তবুও আমাদের কাছে চির অমর। মাতঙ্গিনীকে মনে পড়ে নাকি? সত্যরোর্ধ তিনি কি চান? ইংরেজ ভারত ছাড়ুক, বুকে গুলি তবু হাতে নিশান। করেঙ্গে ইয়ে মারেঙ্গে ধ্বনি ছড়িয়ে পড়েছে গান্ধীজি। অহিংস সেই আন্দোলনের পাশেই অস্ত্রে ওঠে যিনি। নেতাজির ডাকে ঘর ছেড়ে এসে মেয়েরাই হন লাখো সেপাই। দুঃসাহসিনী লক্ষ্মী যেন ঝাঁসির সে রানী লক্ষ্মীবাই। এসব নারীর বীর গাথাগুলি প্রতিদিন মনে হোক না হোক। স্বাধীনতা দিনে ভুললে নেবে, সেটা হবে যেন
मोहपातो। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे तव शुभ आशीष मांगे। गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे।